আমাদের আজকের গল্প মাসুদ রানা সিরিজের মুক্ত বিহঙ্গ দ্বিতীয় খণ্ড লিখেছেন লেখক কাজী আনোয়ার হোসেন। প্রথম প্রকাশ 1989 সাল। পার্ট 11। আর একটু আস্তে সাদা, বুঝতে পারছো না আমি মারাত্মকভাবে আহত হয়েছি? অত্যন্ত দুঃখিত মাই কর্নেল, কাতর কণ্ঠে বলল সাদা। কাউন্ট আবার গোঙ্গাতে শুরু করলো। মোচড় খেল বিছানার উপর। নিঃশব্দে নিজের কাজ করে যাচ্ছে সাদা, কিন্তু চেহারায় ব্যাকুলতা নিয়ে কি যেন ভাবছে সে। মাই কর্নেল, আমি কি কথা বলতে পারি? হঠাৎ এক সময় অনুমতি প্রার্থনা করল সার্জেন্ট। না, ধমকে উঠল কাউন্ট। শেষবার যথেষ্ট উদারতার সাথে তোমার বেতন পুনর্নির্ধারণ করা হয়েছিল। না সাদা, বেতন প্রসঙ্গে তোমার কোনো কথাই আমি শুনতে চাই না। মাই কর্নেল, আপনি আমাকে ভুল বুঝছেন। এমন একটা বিপদের সময় বেতনের মতো তুচ্ছ বিষয়ে কথা বলার কোনো ইচ্ছেই আমার নেই। শুনে ভারী খুশি হলাম সাদা। ব্যথায় উহ করে উঠল কাউন্ট। হ্যাঁ হ্যাঁ, ওখানটায় ভালো করে রলো, ভালো করে। কাউন্টের কাঁধ ডলতে ডলতে কয়েক সেকেন্ড পর আবার মুখ খুলল সাদা। আপনি যদি ইটালিয়ান বীর জেনারেলদের জীবনী পড়েন তাহলে দেখতে পাবেন জুলিয়াস সিজার। ওহো, তোতলাতে শুরু করলো সে। অপেক্ষাকৃত সাম্প্রতিক ইতিহাস থেকে অন্য কোনো বীরের নাম উল্লেখ করতে চায়, কিন্তু নাম খুঁজে পাচ্ছে না। ও ঠিক আছে, জুলিয়াস সিজারকেই উদাহরণ হিসেবে ধরুন। বেশ। এমনকি স্বয়ং জুলিয়াস সিজারও নিজের হাতে তরোয়াল ঘুরাননি। সত্যিকার গ্রেট কমান্ডাররা যুদ্ধক্ষেত্র থেকে তফাতে দাঁড়িয়ে থাকেন। তারা পরিচালনা করেন, প্ল্যান দেন, আদেশ করেন নিকৃষ্ট মরণশীলদের। তা ঠিক সাদা, যে কোনো একটা চাষা তরোয়াল ঘোরাতে বা বন্দুক চালাতে পারে, কিন্তু নেহায়েতি গাদাগুরু ছাড়া আর কি বলা যায় তাদের? আপনি বলুন। তাও সত্যি। নেপোলিয়নের কথাই ধরুন না, কিংবা ধরুন। আবার আমতা আমতা করে থেমে গেল সাদা। আচ্ছা, নেপোলিয়ন হলেই চলবে? তার কথাই ধরলাম, উৎসাহ দিল কাউন্ট। তিনি যখন যুদ্ধ করলেন সংঘর্ষের জায়গা থেকে দূরেই থাকলেন, একবারও কাছে বেরলেন না। ইতিহাসে আমরা পাই নেপোলিয়ন আর ওয়েলিংটন যুদ্ধক্ষেত্রে মুখোমুখি হয়েছিলেন ওয়াটারলুতে, কিন্তু আসল ব্যাপারটা কি ছিল? দুজনের মাঝখানে ছিল কয়েক মাইলের ব্যবধান। তারা নিজেদের বাহিনীকে নির্দেশ দিয়েছেন, পরিচালনা করেছেন। তুমি আসলে ঠিক কি বলতে চাইছো সাতা? মাফ করবেন মাই কর্নেল, আমার আবেদন আপনার সাহস যেন আপনাকে অন্ধ করে না দেয়। আপনি বীর শ্রেষ্ঠ। শত্রুরা আপনার নাম শুনলেই আধমরা হয়ে যায়। কাজেই সত্যিকার একজন কমান্ডারের দূরে সরে থাকার ভূমিকার প্রতি শ্রদ্ধা দেখিয়ে আপনারও উচিত। দীর্ঘ বাক্যটি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বুঝতে পেরে ঘটন রীতি বদলে প্রশ্নাকারে শেষ করল সে। মাই কর্নেল, আমি কি অযৌক্তিক কিছু বলছি? অধীর আগ্রহ আর উত্তেজনার সঙ্গে কাউন্ট কি বলে শুনবার অপেক্ষায় থাকলো সাদা। কথাগুলো বলবার জন্য সবটুকু সাহস একত্রিত করতে হয়েছে তাকে। অনেক ভেবে চিনতে সিদ্ধান্তে পৌঁছেছে সে। কথাগুলো শুনবার পর কাউন্ট যদি তাকে মৃত্যুদণ্ডও দেয় তাও ভালো, তবু কাউন্টের সঙ্গে যুদ্ধক্ষেত্রে আর সে যাবে না। কাউন্টের পাশেই তার জায়গা। কাউন্টকে যদি যুদ্ধক্ষেত্র থেকে দূরে রাখা যায় তাহলে তারও নিরাপত্তা নিশ্চিত হতে পারে। প্লিজ মাই কাউন্ট, আপনি আমাদের দিকেও একটিবার মুখ তুলে তাকান। ঈশ্বর না করুন আপনার যদি কিছু হয়, আমরা স্রেফ এতিম হয়ে যাব। মহাপরাক্রমশালী বীরদের মতো আপনিও নিজের নিরাপত্তার দিকটা নিয়ে ভাবুন। কাউন্টের মনের কথাই বলেছে সাদা। সেও গত কদিন ধরে ভাবছে কোনো অজুহাতে যদি যুদ্ধক্ষেত্র থেকে দূরে সরে থাকা যেত, পৈতৃক
প্রাণের উপর কারনামায় আছে। সাতা, কাউন্ট বলল, তুমি একজন দার্শনিক। বিনয়ে বিগলিত হল সাতা। আপনি আমাকে অতিরিক্ত সম্মান দিচ্ছেন মাই কাউন্ট। না সাতা না, এ তোমার ন্যায্য পাওনা। হতে পারে তোমার জন্ম হয়েছে রাস্তার ধারে বা নর্দমার পারে, কিন্তু তুমি একটা প্রতিভা। এক সেকেন্ড ইতস্তত করে সায় দেওয়ার ভঙ্গিতে মাথা নত করল সাতা। আমার সাহসী যোদ্ধাদের প্রতি আমি অন্যায় করেছি, বলল কাউন্ট। তার বেদনা কাতর চেহারা সম্পূর্ণ বদলে গেল। উদ্ভাসিত হয়ে উঠল মুখ, চোখে জ্বলে উঠল কিসের যেন একটা আলো। সদ্য মুক্তি পাওয়া কয়েদির চোখেই সচরাচর দেখা যায় আলোটা। এতদিন আমি শুধু নিজের কথাই ভেবেছি, নিজের গর্ব, নিজের সম্মান। বেপরোয়া হয়ে উঠেছি, বিপদে তোয়াক্কা না করে ঝাঁপিয়ে পড়ছি মৃত্যুর মুখে। ভেবে দেখিনি কি মূল্য দিতে হতে পারে। একবারও মনে পড়েনি আমি না থাকলে আমার সাহসী যোদ্ধারা এতিম হয়ে যাবে, নেতৃত্বহীন হয়ে পড়বে। ঘন ঘন মাথা জাগালো সাতা। আপনার বিকল্প কোথায় পাবো আমরা? প্রায় কেঁদেই ফেলবার অবস্থা হলো তার। সাতা, পিতা সুলভ নরম সুরে ডাকলো কাউন্ট। সাতার কাঁধে একটা হাত রাখলো। ভবিষ্যতে অবশ্যই আমাকে আরো কম স্বার্থপর হতে হবে মাই কাউন্ট। শুনে কি যে আমার আনন্দ হচ্ছে সে আমি ভাষা প্রকাশ করতে পারবো না। কেঁদেই পেল সাতা। চার্লি ক্যাম্পে নিরাপদে সময় কাটানোর স্বপ্ন বাস্তবে পরিণত হবে ভাবতেও পারেনি সে। আপনার কাজ হলো কমান্ড করা, প্ল্যান দেওয়া, বলল কাউন্ট। পরিচালনা করা। কাঁদতে কাঁদতে হাসল সাতা। আমার ভয়, এটাই আমার নিয়তি। ঈশ্বর প্রদত্ত দায়িত্ব। উত্তেজনায় খাটিয়ার উপর বসে পড়েছিল কাউন্ট। তাকে ধীরে ধীরে আবার শুয়ে দিল সাতা। সাতা, বলল কাউন্ট, শেষবার তোমার বেতন নিয়ে কবে আমরা আলোচনা করি বলতে পারবে? অনেক মাস পেরিয়ে গেছে মাই কাউন্ট। এসো বিষয়টা নিয়ে এখনই আলোচনাটা সেরে ফেলি, বলল কাউন্ট। তুমি তো একটা রত্ন, অমূল্য। ধরো আরো 1,000 লিরা প্রতি মাসে। মনে উকি দিয়েছিল 1,500 লিয়ার কথা। সকরুণ সুরে বিড়বিড় করল বানান্টো সাতা। লজ্জার লেশ মাত্র নেই। বানান্টো সাতার আবিষ্কৃত সামরিক দর্শন নিজের বলে চালিয়ে দিল কাউন্ট ডিকান্ডিয়া। সেদিন সন্ধ্যায় অফিসার্স মেসে তার অফিসাররা বিপুল উৎসাহের সঙ্গে সমর্থন করল কাউন্টকে। মদ আর ধূমপানের ফাঁকে ফাঁকে দর্শনের সারমর্ম ব্যাখ্যা করল সে। শিপটা বাহিনীর পেছনে দাঁড়িয়ে যুদ্ধ পরিচালনার ধারণাটি শুধু যে বাস্তবসম্মত তাই নয়, ভারী উৎসাহ ব্যঞ্জকও বটে। অফিসারদের উৎসাহ হঠাৎ করে ভাটা পড়ল যখন তারা জানতে পারল যে নতুন দর্শন তাদের কারো জন্য প্রযোজ্য নয়, একা শুধু কাউন্টের বেলায় খাটবে। বাকি সবাইকে ঈশ্বরের পবিত্র নামে আত্মবলি দেওয়ার সম্ভাব্য সমস্ত সুযোগ অকৃপণভাবে দান করা হবে। বলাই বাহুল্য, এই পর্যায়ে দর্শকদের জনপ্রিয়তা সর্বনিম্ন পর্যায়ে নেমে এলো। সব শেষে বেশিরভাগ প্রতিবাদ ও আপত্তি অগ্রাহ্য করে কাউন্ট সিদ্ধান্ত দিল নতুন দর্শন মাত্র 3 জনের জন্য প্রযোজ্য হবে। তার আর সাতার নামের সঙ্গে আর একটা নাম যোগ হলো, মেজর লুইগি রাকা। এখন থেকে এই 3 জনই 3rd ব্যাটালিয়নের নেতৃত্ব দেবে। নতুন ব্যবস্থাপনায় সবচেয়ে খুশি হলো মেজর লুইগি রাকা। এতদিন শিপটা বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে নাম কওয়াস্তে ছিল সে। কাউন্ট নাক গালানোর যুদ্ধ পরিচালনায় তেমন কোনো ভূমিকা সে রাখতে পারেনি। নতুন দর্শনের কথা শুনতেই সে বুঝতে পারল ভয়ে গা বাজাতে চাইছে কাউন্ট। সে ভাবল এই সুযোগটাই নিতে হবে তাকে। কাউন্টকে পিছিয়ে থাকবার উৎসাহ দিয়ে সুযোগ মতো নিজের সামনে এগিয়ে আসবে সে। শিপটা বাহিনীকে নিজের খুশি মতো পরিচালনা করবে। বুদ্ধিটা তাকে এতই আত্মহারা করে তুলল, নিজের তাঁবুতে ফিরল সে বগলের তলা 1 বোতল স্থানীয় তেজ নিয়ে। পরদিন সকালে
তীব্র মাথা ব্যথা নিয়ে বাহিনীর সামনে উপস্থিত হলো মেজর। তার চোটপাট আর মার মুখ ভাব দেখে সন্ত্রস্ত হয়ে উঠল শিবটারা। সাত সকালেই দেখা গেল মেজরের নির্দেশে সৈনিকরা তাদের রাইফেল পরিষ্কার করতে বসেছে। ইউনিফর্মের তামার বোতাম ঘষে মেজে চকচকে করা হলো। গলার কাছে শেষ বোতামটিও লাগাতে হলো সবাইকে। কাজের সময় কেউ সিগারেট ধরাতে পারল না। নির্দিষ্ট সময়ের পর ল্যাট্রিনের দিকে কাউকে যেতে দেখা গেলে বাধা দেওয়া হলো। এমনকি প্রস্রাব করবার সময়ও বেঁধে দেওয়া হলো প্রতি 6 ঘন্টায় একবার। বাহিনীর প্রতিটি গ্রুপের সামনে দিয়ে হাঁটাহাঁটি করলো মেজর রাকা। দায়িত্ব আর কাজ ভাগ করে দিল সবাইকে। মোটা ছুরি দিয়ে 2-4 ঘা লাগালো 2-1 জনকে স্রেফ কর্তৃত্ব ফলানোর জন্য। বিকেলে অনার গার্ডদের প্যারেড প্রত্যক্ষ করল মেজর। সদ্য তৈরি এয়ারফিল্ডের শেষ মাথায় থামল তারা। বিমান বহরের প্রথম চালান হিসেবে একটা প্লেন আজ আসবার কথা। অনুষ্ঠানে কাউন্ট ডিকান্ডিয়াও উপস্থিত। ওটা একটা ক্যাপ্রনি বম্বার, ইঞ্জিনের সংখ্যা 3। উত্তর আকাশের কোণ থেকে অলস ভঙ্গিতে উড়ে এলো সেটা। কাঁচা মাটির দীর্ঘ রানওয়ের উপর বার কয়েক চক্কর দিল, তারপর লাল ধুলোর ঝড় তুলে নেমে এলো নিচে। রূপালী ফিউজিলাস থেকে প্রথমে নামলো জেনারেল ফাদ আর মিস্টার এক্সের রাজনৈতিক প্রতিনিধি সিনোর মাসরোনি। পরনে সদ্য বাঁচ খোলা লিলেনের স্যুট, ভাব গম্ভীর চেহারা। কাউন্ট অপেক্ষা করে থাকলো। তার ধারণা মাসরোনি তাকে স্যালুট করবে, কিন্তু তা করছে না। অথচ সময়ও বয়ে চলেছে। ধৈর্য হারিয়ে সেই মাসরোনিকে ঠকাস করে স্যালুট করলো। এতক্ষণে ক্ষীণ হাসি ফুটল মাসরোনির ঠোঁটে। কাউন্টের মতো সেও অপেক্ষা করছিল। স্যালুটের উত্তরে মাথার পানামাটা 2 আঙ্গুলে ধরে সামান্য একটু উঁচু করল। তারপর মুহূর্তের জন্য পরস্পরকে আলিঙ্গন করল তারা। আলিঙ্গন মুক্ত হয়ে পাইলটের দিকে ফিরল কাউন্ট। কোনো ভূমিকার মধ্যে না গিয়ে সরাসরি প্রস্তাব দিল সে, আমি তোমার মেশিনে উঠতে চাই। ইতিমধ্যে ট্যাঙ্কের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে সে। প্রকৃতপক্ষে ট্যাঙ্ক বহর আর তার ক্যাপ্টেনের প্রতি ঘৃণা ধরে গেছে তার। মানসিক সুস্থতা ফিরে পাবার পর ক্যাপ্টেন সম্পর্কে সিদ্ধান্ত বদলেছে কাউন্ট। তাকে বহিষ্কার করেনি, আসমারায় ফেরত পাঠায়নি, ফায়ারিং স্কোয়াডের সামনেও দাঁড় করায়নি। লোকটার জন্য আরও ভীতিকর একটা শাস্তির ব্যবস্থা করেছে সে। ক্যাপ্টেনের সার্ভিস রিপোর্টে 2 পৃষ্ঠা জুড়ে অভিযোগ আর দুর্নাম লিপিবদ্ধ করা হয়েছে। বলা হয়েছে, এর মতো অযোগ্য, দায়িত্ব জ্ঞানহীন, বেয়াদব, কাপুরুষ ক্যাপ্টেন জীবনে কখনো দেখেনি কাউন্ট। কাউন্ট জানে লোকটার ক্যারিয়ার ধ্বংস করবার জন্য এই রিপোর্ট জাদু মন্ত্রের মতো কাজ করবে। মনের মতো প্রতিশোধ নিতে পেরে তৃপ্তি বোধ করেছে সে। তবে ট্যাঙ্ক সম্পর্কে তার আর কোনো আগ্রহ নেই। এখন তার অধীনে একটা প্লেন পাঠানো হয়েছে। প্লেনে চড়ে যুদ্ধ পরিচালনা অত্যন্ত উত্তেজক আর রোমান্টিক অভিজ্ঞতা হবে, সন্দেহ কি। এনিমি পজিশনের উপর দিয়ে উড়ে যাব আমরা, আবার বলল কাউন্ট। মাটি থেকে যথেষ্ট উপর থাকবো, সম্মানসূচক একটা দূরত্ব অবশ্যই থাকা উচিত। আসলে সে বলতে চাইছে রাইফেল রেঞ্জের বাইরে থাকতে হবে প্লেনটাকে। পরে বলল মাসরুনি। তার কথার মধ্যে এমন কর্তৃত্বের সুর ফুটল যে মর্যাদা সচেতন কাউন্টের শিরদাঁড়া ঝট করে খাড়া হয়ে গেল। লোকটার দিকে কটমট করে তাকালো সে। জেনারেল ফাদ ও মিস্টার এক্সের ব্যক্তিগত বার্তা গ্রহণ করছি আমি, বলল মাসরুনি। কাউন্টের আগুনে দৃষ্টি গ্রাহ্যই করল না। কুকড়ে ছোট হয়ে গেল কাউন্ট আর তার মর্যাদা বোধ। তাহলে 1 গ্লাস ওয়াইন, বিড়বিড় করে বলল সে। মাস্টরনির হাত ধরে অপেক্ষারত রোলস রয়েসের দিকে এগুলো।
প্রিন্স হাসান সালেকে সম্রাট হাইলে সেলাসি গৃহবন্দী করে রেখেছেন। তার বিরুদ্ধে অভিযোগ সে একজন কমিউনিস্ট। কিন্তু গৃহবন্দী থাকলেও গুজব রটেছে যে প্রিন্স নাকি সামরিক সাহায্য চেয়ে কমিউনিস্ট নেতাদের কাছে গোপন বার্তা পাঠিয়েছে। তার বার্তা সম্ভবত কাজও হয়েছে। কমিউনিস্টদের বিরাট একটা বাহিনী উত্তর থেকে রওনা হয়েছিল আগেই। তারা ডেসি রোড হয়ে লেক টানার দিকে যাবে স্যালাসি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধরত গেরিলাদের সাথে মিলিত হবার জন্য। ধারণা করা হচ্ছে ডেসি রোডে পৌঁছে দুভাগে ভাগ হবে তারা। এক ভাগ চলে আসবে শার্ডিতে, প্রিন্স হাসানের বাবা কামাল হাসান আর তার আদিবাসী বাহিনীকে শিপটাদের বিরুদ্ধে সহায়তা করার জন্য। ভয়ের কিছু নেই, কমিউনিস্ট বাহিনীকে ধাওয়া করে ধ্বংসের জন্য শিপটাদের আরেকটা বাহিনী উত্তরে আদা জল খেলে গেছে। তবে তারা যদি ডেসি রোডে পৌঁছতে সমর্থ হয় তাহলে আপনার এবং এই এলাকার ভাবি গভর্নর নূর আয়াঙ্গালার দায়িত্ব অনেক বেড়ে যাবে। কি করতে হবে আপনি জানেন? গভীর মনোযোগ দিয়ে মাস্টুনির কথাগুলো শুনল কাউন্ট। দ্রুত মাথা জাগালো সে। খুব ভালো করে জানি। ডেসি রোডে কমিউনিস্টদের বাধা দেওয়ার জন্য নূর আয়াঙ্গালার সাহায্য দরকার আমাদের। আমি এসেছি তার সাথে আপনার একটা চুক্তি তদারক করতে। সে আর তার বাহিনী যদি আপনাকে সাহায্য করে, 60 ডিগ্রি সংকট পেরিয়ে কমিউনিস্ট বাহিনীকে বাধা দেওয়ার জন্য আপনিও অ্যাডভান্স করতে পারবেন। এবার 10 মণ সোনার কথা নিশ্চয়ই আপনার মনে আছে। কোথায় সেটা? কথা ছিল আদিবাসীরা পরাজিত হলে তাদের স্বর্ণালঙ্কার লুট করা হবে, বলল কাউন্ট। কিন্তু প্লেন পৌঁছতে দেরি হয়, এখনো আমরা আক্রমণে যেতে পারিনি। মিস্টার এক্স ও জেনারেল ফাদ জানতেন সোনা সংগ্রহে ব্যর্থ হবেন আপনি, তাই তারা কয়েক বাক্স সোনার বার পাঠিয়ে দিয়েছেন। মন 5 হবে, বলল মাস্টুনি। এবার শুনুন, জনাব নূর আয়াঙ্গের সাথে দেখা করার কি আয়োজন করা হয়েছে। কয়েকজন লোক আমার প্রতিনিধি হিসেবে কাজ করছে পাহাড়ে। তারাই জনাব নূর আয়াঙ্গের সাথে দেখা করে বৈঠকের ব্যবস্থা করেছে। আমরা তার সাথে দেখা করে প্রতিশ্রুতি অনুসারে সোনার বাক্স হস্তান্তর করব। আজ রাতেই বৈঠক। গাইড হিসেবে লোক আছে আমার সাথে। বৈঠকের স্থান ঠিক করা হয়েছে এখান থেকে 80 কিলোমিটার দূরে। সন্ধ্যার পরপরই রওনা হব আমরা। মাঝরাতে বৈঠক, আশা করি সময়মতেই পৌঁছতে পারব। ভেরি গুড, খুশি মনে বলল কাউন্ট। সৈনিক বা ট্রাক যা লাগে সব আপনি নিয়ে যেতে পারবেন। ট্রাফিক পুলিশের মতো একটা হাত তুলল মাস্টুনি। মাই ডিয়ার কর্নেল, জনাব নূর আয়াঙ্গের সাথে দেখা করার জন্যে আমাদের যে প্রতিনিধি দল যাচ্ছে, আপনি তার নেতৃত্ব দেবেন। অসম্ভব। এত সহজে তার নতুন দর্শন বিসর্জন দিতে রাজি নয় কাউন্ট। এখানে আমার কত কাজ। আক্রমণের জন্য ব্যাপক প্রস্তুতি নিতে হবে। সময়সীমা মধ্যরাত, স্থান বিপজ্জনক ডানাকিল মরু। কে জানে নতুন কি বিপদ ওত পেতে আছে ওখানে। চুক্তিপত্রে আপনাকে সই করতে হবে। সহযোগিতার এই নতুন দুয়ার খুলতে হলে আপনার শারীরিক উপস্থিতি একান্ত প্রয়োজন। বুঝতে পারছেন না? আপনার ইউনিফর্ম গালাদের প্রভাবিত করবে। আমার কাঁধ, ও, হঠাৎ ব্যথায় গুঙ্গি উঠল কাউন্ট। এমন আঘাত পেয়েছি, ডাক্তার আমাকে ভ্রমণ করতে নিষেধ করেছে। আমার বদলে আমার একজন অফিসার যাবে, ট্যাঙ্ক বহরের ক্যাপ্টেন। তার ইউনিফর্ম আমার চেয়ে কোনো অংশে কম। মাথা নাড়ল মাস্টুনি। না। তাহলে আমার একজন মেজরকে নিয়ে যান, প্রস্তাব দিল কাউন্ট। মেজর লুইগি রাকা? লোকটা বাকচাতুরি জানে বটে। না। তাহলে আপনি নিজেই? জেনারেল ফাদ বলেছেন প্রতিনিধি দলে নেতৃত্ব দেবেন আপনি। আপনার যদি বিশ্বাস না হয়, রেডিও অপারেটরকে এখনই আসমারার সাথে যোগাযোগ করতে বলুন।
দীর্ঘশ্বাস ফেলল কাউন্ট, হাঁ করল, মুখ বদ্ধ করল, আবার মনে মনে ত্যাগ করল শিপটা বাহিনীর পেছনে ওয়েলস অব চার্লি নিরাপদ আশ্রয়ে গা ডাকা দিয়ে থাকার সংকল্প। ঠিক আছে, ঈশ্বরের নামে সন্ধ্যার পর রওনা হব আমরা। বোকার মতো আবার বিপদের মুখে ঝাঁপিয়ে পড়তে রাজি নয় কাউন্ট। সন্ধ্যা উত্তর লালিমার ভেতর চার্লি থেকে রওনা হলো কনভয়। সামনে এক জোড়া CB-3 ট্যাঙ্ক থাকলো অ্যাসকোর্ট হিসেবে, তার পেছনে 4 ট্রাক ভর্তি শিপটা সৈনিক, মাঝখানে রোলস রয়েস, আর পিছনে থাকলো বাকি ট্যাঙ্ক দুটো। রোলস রয়েসে রয়েছে কাউন্টের দুপাশে মাসরুনি আর তার গালা গাইড। কাঠের এক জোড়া বাক্সের উপর পা দিয়ে রেখেছে মাসরুনি। সামনে সিটের নিচে রয়েছে আরো দুটো বাক্স। সিটের উপর উকি দিয়ে সেগুলোর নিরাপত্তা সম্পর্কে নিশ্চিত হয়ে নিচ্ছে সে। গাইড গালা লোকটার বয়স হবে 30-এর মতো। গোত্রের বৈশিষ্ট্য বজায় রেখে সেও কুৎসিত কদাকার চেহারার অধিকারী। তার উপর সারা মুখে ফোটা আকৃতির বসন্তের আর লম্বা আকৃতির কাটাকুটির দাগ। হিংস্র খুনির পরিচয় আপনা থেকেই বেরিয়ে আসে। পরনে সাদা আলখাল্লা, বছর খানেক বা তারও বেশি হলো ওটার রং কালো হয়ে গেছে। সিকি সেকেন্ড তার গ্রান নিল কাউন্ট। পরমুহূর্তে সুগন্ধি মাখানো রুমালটা চেপে ধরল নাকে। লোকটাকে বলুন সে যেন সামনের একটা ট্যাঙ্কে গিয়ে বসে ক্যাপ্টেনের সাথে। মাসরুনিকে বলল কাউন্ট। ডিনো, গাড়ি থামাও। রোলস রয়েস দাঁড়িয়ে পড়ল। দেখতে পেয়ে সামনের ট্যাঙ্ক জোড়াও থেমে গেল। সিটের উপর দাঁড়ালো কাউন্ট। সামনের একটা ট্যাঙ্কে ট্যারিটি ক্যাপ্টেনকে দেখে হাতছানি দিয়ে ডাকলো, এদিকে এসো, তোমার কমান্ডার তোমাকে ডাকছে। ট্যাঙ্ক থেকে নেমে এলো ক্যাপ্টেন। তোমাকে ছোট্ট একটা শাস্তি দিলাম ক্যাপ্টেন, বলল কাউন্ট। পাশে বসা লোকটাকে ইঙ্গিতে দেখালো সে। এ হলো একজন গালা, আমাদের গাইড, একে তোমার পাশে বসতে দিতে হবে। নির্দেশ দেওয়ার সময় কাউন্টের চোখ জোড়া আত্মতৃপ্তিতে জালজাল করে উঠল। গালা গাইডকে নিয়ে ট্যাঙ্কের ট্যারিটে ফিরে গেল ক্যাপ্টেন। আলো না জেলে গাড়ি চালালো ওরা। প্রান্তর জুড়ে চাঁদের আলো থাকলো। দুপাশের আকাশ ছোঁয়া পাহাড়ের পাদদেশে অন্ধকারে ঢাকা। নির্দিষ্ট জায়গায় নিঃসঙ্গ একজন অশ্বারোহী ওদের জন্য অপেক্ষা করছে। কাটা ঝোপের কালো আকৃতির পাশে আরো একটা কালো ছায়ামূর্তি। অ্যামারিক ভাষায় তার সঙ্গে কথা হলো মাসরুনির। জনাব নূর আয়াঙ্গালার ভয় তার সাথে বেইমানি করা হতে পারে, কাউন্টকে বলল মাসরুনি। অ্যাসকর্ট এখানে রেখে লোকটার সাথে শুধু গাড়িটা নিয়ে যেতে হবে আমাদের। না, চেঁচিয়ে উঠল কাউন্ট। না না, অসম্ভব, আমি রাজি হব না। কাউন্টকে রাজি করাতে 10 মিনিট লাগলো। বার কয়েক জেনারেল ফাদ আর মিস্টার এক্সের ভয় দেখানোয় কাজ হলো। এই 10 মিনিটে শুকিয়ে যেন অর্ধেক হয়ে গেল কাউন্ট। হাঁপাতে হাঁপাতে আবার রোলস রয়েসে চড়ল সে। ঘোড়শহরের পিছু পিছু পাহাড়ি পথ ধরে ধীর গতিতে এগুলো গাড়ি। আধ ঘন্টা এগোবার পর পাথর ছড়ানো ঢালের নিচে থামতে হলো ডিনোকে। এখান থেকে পায়ে হেঁটে এগোতে হবে। আরো 5 মিনিট ব্যয় হলো কাউন্টকে রাজি করাতে। কাঠের দুটো বাক্স রশি দিয়ে বেঁধে ঘোড়ার পিঠে রাখা হলো। বাকি দুটো কাঁধে তুলে নিল ডিনো আর সাতা। ছোট্ট দলটার মাঝখানে থাকলো কাউন্ট, হাতে পিস্তল। হোঁচট খেতে খেতে এগোলো ওরা। একে বেঁকে উঠে গেছে পাহাড়ি পথ। চাঁদের অস্পষ্ট আলোয় পা ফেলতে সামান্য ভুল করলে সরাসরি নিচের খাদে পড়তে হবে। পাহাড়ের কিনারায় ঘেঁষে থাকলো কাউন্ট। মাসরুনি তার একটা হাত ধরে আছে। খোলা চড়া একটা জায়গায় উঠে এলো ওরা। সামনে পিরিচ আকৃতির একটা বিশাল গর্ত। গর্তের কিনারায় কুপি হাতে দাঁড়িয়ে আছে কালো ভূতের মতো প্রহরীরা। গালাদের সম্পর্কে, তাদের নিষ্ঠুরিতা সম্পর্কে অনেক গল্প শুনেছে কাউন্ট। ভাগ্যের ফিরে তাদের মাঝখানে পড়তে হবে তাকে। গুণা করেও কখনো ভাবেনি সে। পায়ে জোর পেল না, ধরপড় করে উঠল বুক। ইচ্ছে হলো বসে পড়ে, কিন্তু মাসরুনি তাকে জোর করে টেনে নিয়ে চলেছে। ভূতগুলোর দিকে তাকিয়ে দেখল
তাদের শুধু চোখের সাদা অংশ দেখা যায়, বাকি সব অন্ধকারের সঙ্গে মিশে আছে। ঢাল বেয়ে পিরিচের ভেতর নামলো ওরা। নিচে খোলা মাঠে লাল কার্পেটের উপর অনেকগুলো তাকিয়া, সেগুলোর মাঝখানে বহু রঙা সিল্কের আলখাল্লা পরে বিশালাকায় এক লোক আধশোয়া ভঙ্গিতে বসে রয়েছে। তার মাথার পেছনে কাঠের দুটো নিচু স্তম্ভের মাথায় জ্বলছে একজোড়া প্যারাফিন ল্যাম্প। নূর আয়াঙ্গের দুপাশে বসেছে দুই যুবতী, কোমরের উপর স্বর্ণালঙ্কার ছাড়া কোনো আবরণ নেই। প্রথমেই কাউন্টের চোখ পড়ল মেয়ে দুটোর বুকের উপর। অন্য কোনো পরিস্থিতি হলে নিজেকে চাঙ্গা হয়ে উঠবার অনুমতি দিত সে, কিন্তু এই পরিস্থিতিতে সে প্রশ্ন উঠে না। এখনকার জরুরি কাজটা হলো পৈতৃক প্রাণটি নিয়ে শিবটা বাহিনীর যতটা সম্ভব পিছনে ফিরে যাওয়া। গালা, হারারি ও রাস্টাফারিয়ানদের ভাবি গভর্নর নূর আয়াঙ্গের সামনে কাউন্টকে নিয়ে বসলো মাসরুনি। পরিচয় করিয়ে দিল। কাউন্ট দেখল গালা প্রদানের এক একটা আঙ্গুল সাগর কলার মতো মোটা, প্রতিটি আঙ্গুলে পাথর বসানো সোনার আংটি। কাউন্টকে দেখে কেন কে জানে হেসে গড়িয়ে পড়ল মেয়ে দুটো। নূর আয়াং গালা তাদের নগ্ন উরুতে সশব্দ থাওয়া মেরে চুপ করালো। অ্যামহারিক ভাষায় নূর আয়াং বলল, হোশ আমদেদ। মাস্টরনিকে হুকুম করল কাউন্ট, যথোপযুক্ত জবাব দিন। তার কণ্ঠস্বর কর্কশ। দীর্ঘ বক্তৃতা শুরু করল মাস্টরনি। তার কথায় কান না দিয়ে এক দৃষ্টে কাউন্টের মুখের দিকে তাকিয়ে থাকলো নূর আয়াং গালা। কাউন্টের কর্কশ কণ্ঠস্বর শুনে তার মনে হলো কর্নেল অত্যন্ত বদমেজাজি, সত্যিকারের বীর যোদ্ধারা যেমন হয়ে থাকে। কাউন্টের চেহারা ল্যাম্পের আলোয় থমথমে লাগলো তার চোখে শক্তিমান পুরুষের নমুনা। কর্নেলের কালো ইউনিফর্মে লটকে থাকা মেডেল, পদক আর বেজগুলো গুনতে শুরু করে শেষ করতে পারল না সে। শুনতে পেল কাউন্ট ক্রোধোন্মুক্ত ষাঁড়ের মতো দীর্ঘশ্বাস ফেলছে। সব মিলিয়ে সাংঘাতিক প্রভাবিত হলো নূর আয়াং গালা। এরপর ল্যাম্পের আলো উদয় হলো ঘোড়সওয়ারের পিছু পিছু ডিনু আর সাতা, সঙ্গে একজন প্রহরী। প্রত্যেকের কাঁধে একটা করে কাঠের বাক্স। বাক্সের বারে প্রত্যেকের শির দ্বারা বাঁকা হয়ে আছে। বাক্সগুলো গালা প্রধানের সামনে নামানো হলো। তীক্ষ্ণ কণ্ঠে চিৎকার করে উঠল নূর আয়াং। সঙ্গে সঙ্গে থেমে গেল মাস্টরনির বক্তৃতা। কার্পেটের বাইরে অন্ধকার, অন্ধকার থেকে বহু লোকের গুঞ্জন ভেসে আসছে। সেদিকে ভয়ে ভয়ে বারবার তাকাচ্ছে কাউন্ট। রক্ত হিম করা আর একটা চিৎকার বেরিয়ে এলো গালা প্রদানের গলা থেকে। সঙ্গে সঙ্গে বহু লোকের গুঞ্জনও এবার থেমে গেল। ফিস ফাঁস থামলো, তবে অদৃশ্য বীরটা এগিয়ে এলো কার্পেটের আরো কাছাকাছি, কারণ গোত্র প্রধানের দেহরক্ষীরা কাঠের বাক্স খুলতে শুরু করেছে। দড়ি দৌড়া খোলা হলো। এরপর আসন ছেড়ে উঠে দাঁড়ালো নূর আয়াং। কোমরের ছোরা বের করে সামনে এগোলো সে। ছোরার ডগা দিয়ে একটা বাক্সের ডালা তুলল। বাক্স ভর্তি সোনার বার দেখে ধপ করে জ্বলে উঠল তার চোখ। কয়েক সেকেন্ড নড়ল না সে। তারপর হাত দুটো লম্বা করে দিল সে। দুই মুঠোয় সোনার কয়েকটা বার নিয়ে ছড়ে দিল অন্ধকারে। গালাদের মধ্যে হুড়োহুড়ি শুরু হলো। উঁকি মেরে কাউন্ট বাক্সের ভিতরটা দেখলো একবার। উত্তরের দিকে সূত্রে পাওয়া তার সম্পত্তির পরিমাণ কম নয়, তবু একসঙ্গে এত সোনা দেখে মাথাটা একবার ঘুরে উঠল। এ তো 7 রাজার ধন, বিড় করল সে। আর পাচ্ছে কিনা একটা অসভ্য জল্লাদ। জেনারেল ফাদের এ ভারী অন্যায় আচরণ। নিচু গলায় মাসরুনি বলল, কিন্তু ভেবে দেখুন, যুদ্ধ শেষ হলে আপনি কি পাচ্ছেন? গোটা এরিত্রিয়া। থপ থপ পা ফেলে নিজের জায়গায় ফিরে এলো নূর আয়াং। গদিতে বসে তাকিয়ায় হেলান দেওয়ার বদলে হেলান দিল কাউন্টের গায়ে। তার কাঁধে আধ মন ওজনের একটা চাপড় মেরে খ্যাক খ্যাক করে আসলো কিছুক্ষণ। তারপর হাতটা দিয়ে মেয়েদের একজনের ঘাড় ধরল। তাকে প্রায় শূন্যে তুলে নামিয়ে আনলো কাউন্টের কোলের উপর। এটা আপনার?
অ্যামহারিক ভাষায় ঘোষণা করল সে। যথোপযুক্ত জবাব দিন, মাসরুনিকে নির্দেশ দিল কাউন্ট। কিন্তু মাসরুনি কিছু বলবার আগে নূর আয়াঙ্গি শুরু করলো। সে থামবার পর মাসরুনি কাউন্টকে বলল, উনি আধুনিক রাইফেল আর মেশিন গান চাইছেন। কোলে গালা যুবতীকে নিয়ে কাউন্ট প্রশ্ন করল, আমাদের পজিশন কি? অবশ্যই তাকে আমরা ওষুধ দিতে পারি না। 1 মাস কিংবা 1 বছর পর উনি আর আমাদের মিত্র নাও থাকতে পারেন। গালাদের সম্পর্কে নিশ্চিতভাবে কিছুই বলার উপায় নেই। যথোপযুক্ত জবাব দিন। উনি আপনার কাছ থেকে নিশ্চয়তা দাবি করছেন যে কমিউনিস্টদের স্পাই মেয়েটা আর বিদেশি 2 সন্ত্রাসবাদী গ্রেপ্তার হওয়া মাত্র ওর হাতে তুলে দিতে হবে। আপত্তি করার কোনো কারণ আছে কি? ওর হাতে তুলে দিলেই বরং বেঁচে যাই আমরা। ওদের নিখোঁজ হওয়া নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে হইচই শুরু হলে বলতে পারবো আমরা কিছু জানি না। কিন্তু ওদেরকে তার এত কেন দরকার? ওরা তো বরং আমার বীর যোদ্ধাদের টর্চার করেছে, ছিনিয়ে নিয়ে গেছে বন্দীদের। ওদের শাস্তি দেওয়ার অধিকার একা আমার। শাস্তির কথা যদি ওঠে, আপনার চেয়ে বরং উনি ভালো দিতে পারবেন। উনি যে শাস্তি দেবেন, দুঃস্বপ্নেও আপনি তা কোনোদিন দেখবেন না। নূর আয়াঙ্গের দিকে ফিরল সে। অ্যামহারিক ভাষায় জানালো, আমরা কথা দিলাম ওদেরকে আপনার হাতে তুলে দেওয়া হবে। হ্যাঁ, ওদের নিয়ে যা খুশি করতে পারবেন আপনি। কালো আর মোটা ঠোঁট প্রসারিত করে হাসল নূর আয়াং। পাশে বসা মেয়েটার গাল টিপে দিল। দেখা দেখি কাউন্টও তার কোলে বসা ধুমসি মেয়েটার গাল টিপে দিল। ইতিমধ্যে নূর আয়াং গালা তাকে কামড়ে বা খামচে দেয়নি দেখে ধীরে ধীরে তার সাহস ফিরে আসতে শুরু করেছে। মাস্টরনিকে সে বলল, ভাবি গভর্নরকে বলুন, বিনিময়ে আমার কিছু তথ্য দরকার। শত্রুপক্ষের শক্তি কতটুকু জানতে চাই আমি। রাইফেল আর মেশিন গানের সংখ্যা, লোকবল, গিরি সংকটে ঢোকার মুখে কটা আর্মার্ড কাট রয়েছে জানতে চাই। ট্রেঞ্চগুলোর পজিশন, স্ট্রং পয়েন্ট, আর বিশেষ করে নূর আয়াঙ্গের বাহিনী এই মুহূর্তে ঠিক কোথায় রয়েছে। আঙ্গুলের গিট গুনে প্রতিটি বিষয় উল্লেখ করছে সে। মাথা একদিকে কাত করে গভীর মনোযোগের সঙ্গে তার কথাগুলো গিলছে নূর আয়াঙ্গালা। ফাঁদে ফেলতে হলে টোপ দিতে হবে? প্রশ্ন করল মাইকেল। হ্যাঁ, তোমার সাথে আমি সম্পূর্ণ একমত। চঞ্চলার ছায়ায় পাশাপাশি উবু হয়ে বসে রয়েছে ওরা। রানার হাতে ছোট একটা শুকনো ডাল, সেটা দিয়ে বালির উপর ম্যাপ আঁকছে সে। মাইকেলের সঙ্গে আলোচনা করছে শিপটাদের নতুন শক্তিকে কিভাবে ঠেকানো যায়। অশ্বারোহী পাঠিয়ে কোনো লাভ হবে না। একবার কাজ হয়েছে, দ্বিতীয়বার আশা করা বোকামি হবে। কথা বলল না মাইকেল। রানার আঁকা জটিল ম্যাপটার দিকে ভ্রু কুচকে তাকিয়ে থাকলো। ট্যাঙ্ক কমান্ডারকে ওষুধ যা দেওয়ার দেওয়া হয়েছে। এরপর আর্মার্ড কারের ছায়া দেখলেই হয়, তেড়ে আসবে ঠিক তোমার পোষা। হ্যাঁ জানি। মাইকেল হাসছে না। আবার আমার মনে হচ্ছে একজন সামরিক অফিসারের কথা শুনছি আমি। আমরা একটা কার পাঠাবো বলল রানা। একটাই যথেষ্ট। আর একটাকে রিজার্ভ রাখবো এখানে। বালির ম্যাপে আঙ্গুল রাখলো সে। প্রথম কারটা যদি কোনো বিপদে পড়ে বা যদি হাই এক্সপ্লোসিভ একটা শেল ওটাকে গুড়িয়ে দেয় বলতে চাইছো? ঠিক তাই। তা যদি ঘটে, দ্বিতীয় কারটা গর্ত থেকে লাফিয়ে উঠবে আর ওটার দিকে ধেয়ে আসবে ওরা। পানির মতো সোজা উঠছে, কোনো ব্যাপারই না। অখ্যাত প্রতিভা মাসুদ রানার উপর পুরোপুরি আস্থা আছে আমার। প্রথম কারে কে থাকবে জিজ্ঞেস করল রানা। এসো টচ করি, প্রস্তাব দিল মাইকেল। রূপালী মুদ্রাটা ভোজবাজির মতো বেরিয়ে এলো তার হাতে। রানা হেড বলায় আঙ্গুলের টোকা দিয়ে সেটাকে শূন্যে ছুড়ে দিল সে। সশব্দে 2 হাতের তালু এক করে ধরে ফেলল। এক করা তালু খুলল মাইকেল।
তোমার কপাল খারাপ, ওল্ড চ্যাপ। টেলস আব্রিকার মাম্বা সাপের মতো ছোবল মারল রানার হাত। মাইকেলের কবজি চেপে ধরল। কি হলো? প্রতিবাদ জানালো মাইকেল। তুমি নিশ্চয়ই বিশ্বাস করো না যে আমি? অসহায় ভঙ্গিতে কাজ জাগালো সে। নো অফেন্স, আশ্বস্ত করল রানা। মাইকেলের হাতটা টেনে নিল নিজের দিকে। তালুতে রাখা মুদ্রাটা পরীক্ষা করলো এপিট ওপিট। পয়সার গায়ে ওটা কার ছবি আমি জানি না, সহাস্যে বলল মাইকেল, কিন্তু তোমাকে স্বীকার করতে হবে খাসা একখানা মাল। কি ঠোঁটের হাসিটা দেখেছ? যেন চুমু খেতে বলছে। রানা তার কবজি ছেড়ে দিল। ঠিকই আছে মুদ্রা। ধীরে ধীরে সিধে হয়ে দাঁড়ালো। অপ্রতিভ ভাবটা লুকোবার জন্য হাঁটু থেকে ধুলো ঝাড়ল। চলে এসো আব্বাস, ডাকলো। আমরা বরং এখনই তৈরি হইনি। ওদিকে প্রস্তুতি চলছে। তার তদারকিতে ব্যস্ত আব্বাস খায়ের নিজের দায়িত্ব আয়োজনকে বুঝিয়ে দিয়ে পা বাড়ালো রানার দিকে। গুড লাক অলচা, রানার পেছন থেকে বলল মাইকেল। মাথা নিচু করে রেখো। তোমার কিছু হলে হৃদয়ে যে প্যারেকটা বিঁধবে, তার ব্যথা আমার সহ্য হবে না। টারিটের কিনারায় বসে হ্যাচের ভিতর পা ঝুলিয়ে দিয়েছে রানা। মুখ তুলে তাকিয়ে আছে পাহাড়গুলোর দিকে। ওগুলো শুধু নিচের ডাল দেখা গেল। খাড়াভাবে উঠে হারিয়ে গেল আকাশ ছোঁয়া দিগন্ত বিস্তৃত ঘন কালো মেঘের দিকে। ধীরে ধীরে গোটা আকাশ দখল করে নিচ্ছে মেঘ। ডানাকিল মরুতে প্রবেশ করবার পর এই প্রথম অদৃশ্য হল সূর্য। মেঘ থেকে হিম বয়ে নিয়ে এলো ঝড়ো বাতাস। গায়ে কাটা দিয়ে উঠল রানার। ওর পাশে ট্যারিটে বসে রয়েছে আব্বাস। কালো মেঘের দিকের চোখ। তুমুল বৃষ্টি হবে এদিকে না, তবে পাহাড়গুলো একেবারে ভেসে যাবে। মেঘেদের নড়াচড়া দেখে রানার মনে হলো ওখানে যেন ব্যাপক রণ প্রস্তুতি চলছে। কিছুক্ষণ পর সেদিকে পিছন ফিরল, তাকালো পূব দিকে। বহু দূর বিস্তৃত প্রান্তরে খানিক পর পর এক আটটা গাছ বা কাটা ঝোপ, কোনো প্রাণী নেই, কিছুই নড়ছে না। স্কাউটরা রিপোর্ট করেছে শিপটারা অ্যাডভান্স করবে, কিন্তু তার কোনো আলামত চোখে পড়ল না। আবার ঘুরল রানা। চোখে বিনকুয়ালা তুলে গিরিশঙ্করের নিচের ঢালগুলোয় দৃষ্টি ভোলালো। ওদিক থেকে শত্রুপক্ষের গতিবিধি টের পেলে সংকেত দিয়ে জানাবে মাইকেল। পাথরের বিশাল স্তূপ আর অসংখ্য ঢাল ছাড়া দেখবার কিছু নেই। অনুসন্ধানী দৃষ্টি আরো নিচে নামিয়ে আনল রানা। পাহাড় শ্রেণীর পাথুরে বিস্তৃতির পর ছোট ছোট লাল বালিয়াড়ি মাথা ছাড়া দিয়ে রয়েছে, যেন স্থির হয়ে আছে অসংখ্য ঢেউ। প্রান্তরের মাটি ওদিকে আছড়ানো, কোচকানো, কর্কশ ঘাসে মোড়া। তারপর শুরু হয়েছে কাটা ঝোপ আর অচেনা গাছের জঙ্গল। বেশ লম্বা আর ঘন। কয়েকশো আদিবাসী অনায়াসে গা ঢাকা দিয়ে রয়েছে। রানা জানে এই মুহূর্তে ধৈর্যের সঙ্গে কর্কশ মাটির উপর শুয়ে রয়েছে তারা। গোটা প্ল্যানটা রানার। শুধু টোপ দিয়ে শিপটার ট্যাঙ্কগুলোকে ফাঁদে ফেলানো। সেইগুলোকে কিভাবে ভেঙে টুকরো টুকরো করা হবে সেই বুদ্ধি ওর মাথা থেকে গজিয়েছে। আব্বাসের নেতৃত্বে 100 আদিবাসী আর 50টা উট সারডি শহর থেকে ঘুরে এসেছে। রেল স্টেশনের শান্টিং ইয়ার্ড থেকে উটের পিঠে চাপিয়ে মরুভূমিতে নামিয়ে আনা হয়েছে অনেকগুলো লম্বা আর ভারী স্টিল রেল। রেলগুলো কিভাবে ব্যবহার করা হবে তার ব্যাখ্যাও পাওয়া গেছে রানের কাছ থেকে। প্রতিটি গ্রুপে 20 জন লোক রেখেছে সে। রেল নিয়ে ট্রেনিংও দিয়েছে তারা। এখন শুধু দেখতে হবে শিপটারা উদয় হয় কিনা। উদয় হলে তাদের ট্যাঙ্কগুলোকে রানার চঞ্চলা নিচু বালের দিকে টেনে আনতে পারে কিনা। আরমারের সাহায্য ছাড়া মাইকেল ও রানার ধারণা শিপটাদের ওরা 1 সপ্তাহ আটকে রাখতে পারবে গিরি সংকটের মুখে। ওদের যুদ্ধ প্রস্তুতির আয়োজনে হারারি আর রাস্টারা পজিশন নিয়েছে বাঁ দিকে আর মাঝখানে, আর গালারা পজিশন নিয়েছে ডান দিকে। বিকার মেশিন গানগুলো এমন পজিশনে রাখা হয়েছে আরমার্ড কাবা ছাড়া শিপটারা এগুতে চেষ্টা করলেই শয়ে শয়ে মারা পড়বে। গিরি সংকটে ঢুকতে হলে কামান আর বোমারু বিমানের সাহায্য পেতে হবে তাদের। গিরি সংকটের মুখ দখল করা এক কথা, ভিতরে ঢুকে এগুতে পারা সম্পূর্ণ অন্য কথা।
প্রতিটি বাঁকে অ্যাম্বুশ পাতা আছে। নিরাপদ আড়াল থেকে শিপটাদের উপর পাথর আর গুলি বর্ষণ করবে আদিবাসীরা। তবে শেষ পর্যন্ত শিপটারা সার্ডি শহরে পৌঁছতে পারবে, কারণ সংখ্যায় তারা আদিবাসীদের তুলনা অনেক বেশি, কিন্তু তাতে আরো 7 দিন সময় লাগবে। গিরি সংকট থেকে বেরিয়ে সার্ডিতে শিপটারা পৌঁছাবার পর কি ঘটবে সবারই তা জানা, কিন্তু কেউ আলোচনা করতে চায় না। 1 কি 2 দিন হয়তো আর্মার্ড কারের সাহায্যে তাদেরকে গিরি সংকটের মুখে আটকে রাখতে পারবে রানা, তার বেশি নয়। সার্ডি দখল করাবার পর শিপটারা দ্রুত গতিতে ডেসি রোডের দিকে ছুটবে, ফাঁদের চোয়াল বন্ধ করবার জন্য। কার ভাগে কি ঘটবে তা নির্ভর করবে কে পালাতে পারবে আর কে পারবে না তার উপর। পরিস্থিতি আয়োজন সম্পর্কে সবই প্রিন্স হাসান সালেহকে আন্দিস আবাবায় টেলিগ্রাম করে জানানো হয়েছে। অনেক দেরি করে উত্তর একটা এসেছে বটে, কিন্তু সেটা বয়ে নিয়ে এসেছে ভীতি আর দুঃসংবাদ। আবাসে প্রিন্স সালে জানিয়েছে রাজধানীতে নজরবন্দি রাখা হয়েছে তাকে, তবে এখনো সম্রাটকে বোঝাবার আশা ত্যাগ করেনি সে। তার ধারণা আরেকবার সম্রাটের সঙ্গে দেখা হলেই তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সে মিথ্যে বলে প্রমাণ করতে পারবে। তবে সেলাসি বাহিনীর সাহায্য পাওয়া আদিবাসীদের জন্য কোনো সমস্যা হবে না। রানা আর মাইকেলের প্রতি আবেদন জানিয়েছে সে, কোনো রকমে আর 2 হপ্তাহ গিরি সংকট দখল করে রাখুন, তারপর আপনাদের আর কোনো দায় দায়িত্ব থাকবে না। সে আরও আভাস দিয়েছে সাহায্যের আবেদন জানিয়ে বার্তা পাঠানো হয়েছে আরেক পক্ষকে, সম্ভবত অনুকূল সাড়া পাওয়া যাবে। তার মানে মরু প্রান্তরে আরো 1 হপ্তাহ টিকে থাকতে হবে ওদেরকে। তা সম্ভব কিনা নির্ভর করছে শিপটাদের আর্মার এর সঙ্গে প্রথম সংঘর্ষটার কি পরিণতি দাঁড়ায় তার উপর। রানা আর মাইকেলের হিসেবে স্কাউটদের কাছ থেকে পাওয়া তথ্য অনুসারেও বটে শিপটাদের ট্যাঙ্কের সংখ্যা 4টে। একটা মাত্র আঘাতে 4টেই অচল করে দিতে হবে ওদের। গিরি সংকটের গোটা প্রতিরক্ষা এই একটি বিষয়ের উপর ঝুলে আছে। এক সময় রানার মনে হলো দিবা স্বপ্ন দেখছে সে। অপ্রত্যাশিত অনেক কিছুই ঘটতে পারে, হিসেবের মধ্যে যেগুলো ধরা হচ্ছে না। ওর কাঁধে একটা হাত রাখলো আব্বাস। মাসুদ ভাই, সংকেত। ঝট করে পাহাড়ি ঢালগুলোর দিকে তাকালো রানা। চোখে বিনকিওয়ালা তুলবার দরকার হলো না। টয়লেট ব্যাগ থেকে শেভিং মিরর বের করে সঙ্গে রেখেছে মাইকেল। হেলিওগ্রাফের উপকরণ হিসেবে ব্যবহার করছে খুদে আয়নাটা। অত দূর থেকেও আলোর উজ্জ্বল প্রতিফলন রানার চোখ ধাঁধিয়ে দিল। উপত্যকা ধরে এগিয়ে আসছে ওগুলো। পাশাপাশি 4টে ট্যাঙ্ক সাপোর্ট হিসেবে রয়েছে ট্যাঙ্ক ভর্তি পদাতিক বাহিনী। সংকেত পড়া শেষ করলো রানা। হ্যাজ গোলে ঝুপ করে নেমে গেল চঞ্চলার ড্রাইভিং সিটে। একই সঙ্গে লাফ দিয়ে ক্র্যাঙ্ক হ্যান্ডেলের সামনে পড়ল আব্বাস। দ্যাটস মাই ডার্লিং। চঞ্চলার ইঞ্জিন জ্যান্ত হয়ে উঠতেই ধন্যবাদ দিল রানা। আব্বাস হ্যাজ গোলে ট্যারিটে উঠে আসতেই তাকে বলল, ঘোরার সময় প্রতিবার জানাবো তোমাকে। ইয়েস মাসুদ ভাই। ছেলেটার চোখ 2 টুকরো অঙ্গারের মতো জ্বলছে দেখে নিঃশব্দে হাসল রানা। দাদুর মতোই রক্তপিপাসু। ক্লাস ছেড়ে দিল। চঞ্চলার গতি দ্রুত বাড়ল। ডালের নিচ থেকে কিনারা পেরিয়ে উঠে এলো ওরা। খোলা প্রান্তরে ধুলোর মেঘ উঠে দুনিয়ার সবাইকে জানিয়ে দিল ওদের অস্তিত্ব। শিপটা ট্যাঙ্কে দেখাটা সোজা ওদের দিকে ছুটে আসছে, ওদের পাশে 1.5 মাইল দূরে এখনো। ঘুরছি, সতর্ক করল রানা। পাল্টা চিৎকার করে আব্বাস জানালো, রেডি। টারিটের উপর বিকাশ মেশিন গানের পেছনে উবু হয়ে বসে রয়েছে সে। মেশিন গানের মাজুল বরাবর ট্যাঙ্গুলোকে পেলেই গুলি করবার জন্য সম্পূর্ণ তৈরি।